হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও আমরা শুরু করছি 7টা বই এর এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমরা করব নিউটনের গতিসূত্র অধ্যায় এর এমসিকিউ সমাধানের পার্ট 5। চলো তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 36 থেকে। কোশ্চেন নম্বর 36, এম ও ক্যাপিটাল এম ও স্মল এম ভরের দুটি বস্তু, যেখানে ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম একটি হালকা সুতোর দুই প্রান্তে আটকানো আছে। সুতোটি একটি ঘর্ষণহীন পুলির মধ্য দিয়ে গেলে চারটা অপশান আছে, কোনটা ঠিক হবে? চলো তাহলে প্রথমে আমরা ছবিটা করে নিই। কোশ্চেন নম্বর 36 দেওয়া আছে, এইটা হচ্ছে একটা পুলি দেওয়াল, যার মধ্যে একটা পুলি আছে, তারপরে দড়ির সাহায্যে দুটো বস্তু ঝুলানো, তাই না? এটা হচ্ছে আমাদের স্মল এম আর একটা আছে ক্যাপিটাল এম। এখানে টান টি, এখানেও টান টি। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। আমাদের জিজ্ঞাসা করেছে যে সুতোর টান অথবা এম বস্তুর ত্বরণ কত হবে। হ্যাঁ, তাহলে এর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি, স্মল এম বস্তুর ওজন mg কাজ করবে নিচের দিকে, সুতোর টান উপরের দিকে। ক্যাপিটাল এম বস্তুর ওজন mg কাজ করবে নিচের দিকে, সুতোর টান উপরের দিকে। ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম, তাই mg স্বাভাবিকভাবেই ত্বরণসহ নিচের দিকে গতিশীল হবে, স্মল এম ত্বরণসহ উপরের দিকে গতিশীল হবে। অতএব আমরা লিখতে পারি যে স্মল এম বস্তুর ত্বরণ কী হবে? টি মাইনাস এম জি ইজিক্যাল টু এম এ, এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর। এবং ক্যাপিটাল এম বস্তুর ত্বরণ, এখানে এমজিটা বড় হবে যেহেতু বস্তুটা ত্বরণসহ নিচের দিকে গতিশীল, তাই না? mg মাইনাস টি ইজিক্যাল টু ক্যাপিটাল এম এ, এটার নাম দিলাম আমরা 2 নম্বর। তো আমরা 1 প্লাস 2 করে পাবো কি? টি মাইনাস mg ইজিক্যাল টু এম এ, mg মাইনাস টি ইজিক্যাল টু এম এ। এইটি কেটে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি mg মাইনাস mg ইজিক্যাল টু এম স্মল এ, তাই না? এখান থেকে আমরা এ বের করে নেব। অতএব এ ইজিক্যাল টু mg মাইনাস, আচ্ছা এখান থেকেও জি কমন নিয়ে নিই, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, জি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা হচ্ছে আমাদের ত্বরণের রাশিমালা। তাহলে ক্যাপিটাল এম বস্তুর ক্ষেত্রে ত্বরণ হবে নিম্নমুখী, এবং এর যে রাশিমালা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম জি ক্যাপিটাল এম বাই স্মল এম, এটা হবে নিম্নমুখী। এরপরে আমরা সুতোর টানটা বের করে নিই, তারপরে দেখছি। যদি সুতোর টান আমরা বের করতে চাই, তাহলে 1 নম্বর কিংবা 2 নম্বর যে কোনো সমীকরণে এই ত্বরণের মান বসিয়ে দিলে সুতোর টান বের হয়ে যাবে। সুতোর টান টি সমান তাহলে আমরা কি পাবো? এটা যদি এদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে এম এ প্লাস এমজি। এখান থেকে আমরা এম কমন নিব, আচ্ছা এখানে করছি এম কমন নিব, এ প্লাস জি, এর মান আমরা এখানে বসাবো। ক্যাপিটাল এম স্মল এম, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট, জি বাই
ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর এইখানে একটা জি। এ এর মান আমরা বসালাম, এ এর মান হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম জি, ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি। হ্যাঁ, এরপরে আমরা কি করতে পারি, এটাকে লসাগু করে দিই। তাহলে আমাদের স্মল এম বাইরে থাকছে, এটা হয়ে গেল এমজি মাইনাস এমজি প্লাস এমজি প্লাস এমজি এম প্লাস জি। এই এমজি কেটে যাবে, এখানে কি থাকছে তাহলে, বাইরে একটা স্মল এম, এইখানে এমজি টু এমজি, নিচে এম প্লাস জি। তাহলে এটা আমরা পেলাম টু ক্যাপিটাল এম স্মল এম জি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা হচ্ছে সুতোর টান। ঠিক আছে, সুতোর টান ক্যাপিটাল এম স্মল এম। হ্যাঁ, কোন অপশানের সঙ্গে মিলবে, যদি সুতোর টানটা দেখি সেখানে টু আছে, টু ক্যাপিটাল এম স্মল এম জি বাই এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা মিলছে না। হ্যাঁ, ডি নাম্বার যদি দেখি, স্মল এম মাইনাস ক্যাপিটাল এম স্মল এম প্লাস ক্যাপিটাল এম জি নিম্নমুখী, আর এ নম্বরটা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি। আচ্ছা, এইখানে ডি নম্বরটা হবে, যেহেতু ত্বরণ নিম্নমুখী তাই ডি নম্বরটাই আমার সঠিক মনে হচ্ছে। কিন্তু এটা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ক্যাপিটাল এমটা এখানে আগে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে ডি নম্বরই ধরছি। ঠিক আছে, কারণ ত্বরণ ঊর্ধ্বমুখী, ক্যাপিটাল এম বস্তুর ক্ষেত্রে কখনোই না, ক্যাপিটাল এম বস্তুর ক্ষেত্রে ত্বরণ নিম্নমুখী, স্মল এম বস্তুর ক্ষেত্রে ঊর্ধ্বমুখী। এটা হয়তো অপশানে কিছু গণ্ডগোল হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 37। 37 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, M1 M2 ভরের দুটি বস্তুকে দড়ির সাহায্যে ঝুলিয়ে মসৃণ কপিকুলের দুপাশে রেখে ছেড়ে দেওয়া হলো, দড়ির টান কত হবে? একই অঙ্ক, এইখানে শুধুমাত্র একই রকমভাবে আমাদের সমাধান করতে হবে। এখানে শুধুমাত্র চেঞ্জ করতে হবে, যেখানে ক্যাপিটাল এম ছিল সেখানে M1, যেখানে ক্যাপিটাল এম ছিল সেখানে M2, তাই না? যেখানে ক্যাপিটাল এম ছিল সেখানে M2। এটাকে আমরা এবার কালো কলম দিয়ে করছি, এটাকে আমরা লিখব কি এম, আচ্ছা এটা ক্যাপিটাল এম ছিল, এটাকে লিখব আমরা M2, আর এটাকে লিখব M1। তাহলে এটা হয়ে যাবে কি M1G, আর এটা হয়ে যাবে M2G। একই রকম M2 গ্রেটার দেন M1, M2 গ্রেটার দেন M1, এটা বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি M1G, এখানে হয়ে যাবে M1, আর এটা হয়ে যাবে M2G, এটা হয়ে যাবে M2G, M2A। তারপরে আমরা 1 ও 2 মাইনাস করে দেবো, এটা হলো M1 আর এটা হয়ে গেল M2G, এটা হয়ে গেল M1, এটা হয়ে গেল M2A। ক্যাপিটাল এমটা হয়ে যাবে আমার M2G, এটা M1G, এটা M1, এটা M2, এটা M2, এটা M1, এটা M2, এটা M1। এটা হয়ে গেল আমাদের ত্বরণ, এবং টান বের করলে এটা M1। আচ্ছা, এখানে দুটোই M1, এটা M1, এর মান বসাবো, এটা M1, এটা M1, এটা M1। হ্যাঁ, আর ক্যাপিটাল এমগুলোকে আমাদের সব M2 করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের M2, 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 এটা হয়ে গেল আমাদের M1, এটা হয়ে গেল M2। এমজি তো কেটেই গেছে, ওটা করলাম না। এটা হয়ে যাবে M1, এটা হবে M1, এটা হবে আমাদের M
টু, এটা হবে আমাদের M2, এটা হবে আমাদের M2, এটা M1, এটা M2, এটা M1। তাহলে এটা হলো আমাদের উত্তর 2M1 M2 G বাই M1 প্লাস M2। 2M1 এটা কোন অপশানে আছে? 2M1 M2 G বাই M1 প্লাস M2, এটা অপশান এ, 37 নম্বরের অপশান এ, 37 নম্বর অপশান এ। ঠিক আছে, একই অঙ্ক, শুধুমাত্র আমরা অল্প কিছু চেঞ্জ করে দিলাম, তাহলে 36 37 আমাদের হয়ে গেল। এবার আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 38। একটি ঘরের ছাদ থেকে W2 ওজনের দড়ির সাহায্যে W1 ওজনের একটি বস্তু ঝোলানো আছে। ঘরের ছাদটি দড়িটিকে কত পরিমাণ বলের সাহায্যে টানবে? এখানে W1 W2 ওজনের দুটি বস্তু, W2 ওজনের দড়ি, এটা ঘরের ছাদ, এটা একটা দড়ি যার ওজন দেওয়া আছে W2, এবং এখানে একটা বস্তু ঝোলানো আছে যার ওজন দেওয়া আছে W1। তাহলে টোটাল ওজন কাজ করবে নিচের দিকে কত? W1 প্লাস W2। এই ওজনটাই হচ্ছে টান বল রূপে কাজ করবে দেওয়ালের জন্য। তাহলে দেওয়ালকে কত পরিমাণ বলের সাহায্যে টানবে? ঘরের ছাদটি দড়িটিকে কত পরিমাণ বলের সাহায্যে টানবে? কোশ্চেন নম্বর 37, সেটা হয়ে যাবে W1 প্লাস W2। এটা হলো আমাদের অপশান এ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 39। একটি মোটর গাড়ির ছাদ থেকে একটি বস্তু ঝুলানো হলো। গাড়িটি যখন এ ত্বরণসহ অনুভূমিক পথে চলে তখন উল্লম্ব রেখার সঙ্গে বস্তুটির দড়ির নতি হবে। এটা হচ্ছে আমাদের অলিক বলের অঙ্ক। সরি, এটা 38 ছিল, এটা 39, এটা হলো 39। তো এইখানে আমরা কি করব? এটা ছিল আমাদের একটা গাড়ি, যেখানে একটা বস্তু এভাবে ঝুলানো ছিল। তাই তো, কি লেখা আছে? একটি মোটর গাড়ির ছাদ থেকে একটি বস্তু ঝুলানো। গাড়িটি যখন এ ত্বরণসহ গতিশীল, গাড়িটি যখন এই অভিমুখে এ ত্বরণসহ গতিশীল, তখন এই বস্তুটা কি হবে? এই বস্তুটা এই অবস্থায় চলে আসবে। এরপরে বস্তুর কিছু নিজস্ব ভর আছে, সেটাকে ধরে নিলাম M। তাহলে এই অবস্থায় বস্তুর যে ওজন, সেটা কাজ করবে নিচের দিকে mg, তাই না? এবং গাড়িটি এ ত্বরণ সহ সামনের দিকে গতিশীল হলে বস্তুটার উপর এই অভিমুখে FA অলিক বল F = MA অলিক বল কাজ করায়, এইটা ঘটেছে। তাহলে এই দিকে কাজ করছে কি? এই দিকে কাজ করছে MA অলিক বল। এটা হচ্ছে অলিক বল, যার জন্যই বস্তুটা এইরকম করে আছে। এইদিকে কে কাজ করছে? সুতোর টান। এইদিকে কাজ করছে সুতোর টান T। এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমাদের এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই টানের এবার আমরা দুটো উপাংশ পেয়ে যাব, এই অভিমুখে একটা আর এই অভিমুখে একটা, তাই না? এটাও হবে থিটা, এটা হলো টান বল। এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা। ঠিক আছে, এইদিকে টি কস থিটা আর এদিকে টি সাইন থিটা, টানের উপাংশ। তাহলে যেহেতু বস্তুটা এই রকম অবস্থায়, সাম্য অবস্থায় থাকবে, গাড়িটি এ ত্বরণ সহ গতিশীল হলে লিখব গাড়িটি এ ত্বরণ সহ গতিশীল হলে, গাড়িটি এ ত্বরণ সহ গতিশীল হলে বস্তুতে প্রযুক্ত অলিক বলের
জন্য বস্তুটি থিটা কোণে সাম্য অবস্থায় থাকবে। অতএব আমরা লিখতে পারি যে টি সাইন থিটা ইজিক্যাল টু এম এ, এটাকে নাম দিলাম 1 নম্বর, এবং টি কস থিটা ইজিক্যাল টু এম জি, এটাকে নাম দিলাম 2 নম্বর। হ্যাঁ, এবার 1 ডিভাইডেড বাই 2 করলে কি পাবো? 1 ডিভাইডেড বাই 2 টি সাইন থিটা ইজিক্যাল টু এম এ বাই টি কস থিটা বাই এম জি। তাহলে টি টি কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু কত? টেন থিটা, এম এম কেটে যাবে, এটা সমান সমান হলো এ বাই জি, তাই না? অতএব থিটা সমান সমান কী পাচ্ছি আমরা? থিটা সমান সমান টেন ইনভার্স এ বাই জি, টেন ইনভার্স এ বাই জি। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে অপশান এ, এটা হলো অপশান এ। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 40। চিত্রে প্রদর্শিত নততলদ্বয় ঘর্ষণহীন থিটা ইজিক্যাল টু টেন ইনভার্স 4/3, তখন একটা চিত্র দেওয়া আছে, তারপরে 4টা কন্ডিশনের মধ্যে কোনটা হবে। হ্যাঁ, তাহলে আগে আমরা চিত্রটা করে নিই। চিত্রটা কি আছে? এবার আমরা বস্তুগুলোর ফ্রি বডি ডায়াগ্রাম করে নিই, তাই না? এই বস্তুর ওজন m1, তো এর ওজন কাজ করবে পৃথিবীর দিকে, কেন্দ্রের দিকে, m1g। এই এখানে থিটাটা ছোট করে লিখলাম। এটারও ওজন কাজ করবে পৃথিবীর কেন্দ্রের দিকে, এইভাবে। এটা হচ্ছে m2g। এরপর এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, তাই না? তাহলে এই বরাবর কাজ করবে এমজির একটা উপাংশ, এবং এই বরাবর কাজ করবে একটা উপাংশ। তাহলে এই উপাংশগুলো কি? এটা হয়ে যাবে আমাদের m2g cos থিটা, আর এটা হবে m2g sin থিটা, আর এর অপোজিটে কাজ করবে লম্ব বল। এটা থিটা, তাহলে এইটাকে আমরা ধরে নিলাম ফাই। ওকে, এটাকে ধরে নিলাম ফাই। তাহলে এই কোণটাও কী হবে? এটা থিটা হলে এটাকে আমরা দুটো অংশে ভাগ করি, এটা হবে ফাই। এইখানে m1g, এখানে কি থাকবে? m1g cos ফাই, আর এদিক বরাবর কাজ করবে m1g sin ফাই। এদিকে সুতোর টান, এদিকে সুতোর টান। আর আমাদের কি দেওয়া আছে? যে থিটা, এই যে থিটা, কোশ্চেন নম্বর 40, থিটা ইজিক্যাল টু 10 ইনভার্স 4/3। এবার এই 10 ইনভার্স 4/3 এর যে মান, সেটা হয় 53.12 ডিগ্রি। এটা যদি 53 হয় তাহলে এটা হয়ে যাবে এই ফাইটা, কারণ এটা 90 ডিগ্রি, তিনটা কোণ মিলে হবে 180 ডিগ্রি, তাহলে এটা হয়ে যায় 36.88 ডিগ্রি, এতটা। তাহলে আমরা তিনটা অ্যাঙ্গেলই পেয়ে গেছি। এবার আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ত্বরণগুলো বের করে নেব। ধরলাম যে সংস্থাটির ত্বরণ এই অভিমুখে, অর্থাৎ আপাতত আমরা ধরে নিচ্ছি যে m2 গ্রেটার দেন m1। এই অবস্থায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো?
এখানেও নর্মাল বল একটা কাজ করবে উপরের দিকে, যার জন্য m1g cos ফাই আর এই নর্মাল ফোর্স ক্যান্সেল হয়ে যাবে। এখানেও নর্মাল ফোর্স কাজ করবে, যার জন্য m2g cos থিটা আর নর্মাল ফোর্স ক্যান্সেল হয়ে যাবে। এই বলটা এদিকে টান, এদিকে টান, এদিকে এই বলটা এদিকে। m2g যেহেতু বেশি, তাই সংস্থাটার ত্বরণ থাকবে এই দিকে। তাহলে আমরা লিখব যে এখানে সংস্থাটার ত্বরণ তাহলে ওভারঅল এই দিকে, আর এটাতে এই দিকে, এটাতে এই দিকে ধরে আমরা ক্যালকুলেশনটা করছি। তাহলে আমরা কি করব, টি মাইনাস m1g সাইন ফাই ইজিক্যাল টু m1a, এটাকে নাম দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা লাইন করে নিই, টি ইজিক্যাল টু m1a প্লাস m1, এটা ক্যাপিটাল m1 আছে না দুটোই, m1g সাইন ফাই, এটাকে নাম দিলাম 1 নম্বর। এবং m2 বস্তুর জন্য আমরা কি করব, m2g সাইন থিটা মাইনাস টি ইজিক্যাল টু m2a। এখান থেকে যদি টি বের করি, এই টিটা গেল এদিকে, তাহলে টি ইজিক্যাল টু এটা আসবে এদিকে m2g সাইন থিটা মাইনাস m2a, এটাকে বললাম আমি 2 নম্বর। এখান থেকে 1 ও 2 থেকে আমরা আগে ত্বরণ বের করার চেষ্টা করি। 1 and 2, 1 ও 2 থেকে m1a প্লাস m1g সাইন ফাই ইজিক্যাল টু m2g সাইন থিটা মাইনাস m2a, এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে এখানে আছে m1a আর এটা এদিকে আসবে, তাই না? এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা একবারে কমন নিয়ে নিলাম, এটা এই পারে যাবে, এখানে শুধু জি কমন যাবে, থাক m2g সাইন থিটা মাইনাস m1g সাইন ফাই। অতএব ত্বরণের মান, ত্বরণ সমান সমান কী বেরোচ্ছে, ত্বরণ সমান সমান বেরোচ্ছে m2g সাইন থিটা মাইনাস m1g সাইন ফাই বাই m1 প্লাস m2, এইটা হচ্ছে আমাদের ত্বরণের মান। এখন আমাদের অপশান অনুযায়ী, যে অপশানগুলো দেওয়া আছে, যে ব্লক দুটির ত্বরণ g/5 যখন m1 ইজিক্যাল টু m2, ব্লক দুটির ত্বরণ g/3 যখন m2:m1 ইজিক্যাল টু 2:1, ব্লক দুটি স্থির অবস্থায় থাকলে m2:m1 ইজিক্যাল টু 4:3, এগুলো টেস্ট করতে হবে। তাহলে 1 নম্বর কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, কন্ডিশন 1, আচ্ছা এখানে করছি আমরা। এবার অপশান টেস্ট করব, অপশান টেস্ট 1 নম্বরটা। 1 নম্বরে কী বলা হয়েছে, সরি 1 নম্বরে বলা হয়েছে m1, 1 নম্বরে বলা হয়েছে m1 ইজিক্যাল টু m2, m1 ইজিক্যাল টু m2 যদি বসাই তাহলে কি হবে, এ সমান সমান তাহলে কি পাওয়া যাবে, সবগুলো তাহলে আমি m1 করে দিচ্ছি। m2 জায়গায় আমরা কি বসাবো, m2 জায়গায় আমরা বসাবো m1g সাইন থিটা মাইনাস m1g সাইন ফাই, তারপরে এখানে m2 জায়গায় বসাবো আমরা m1 প্লাস m1, m1g m1g কমন নিব, m1g সাইন থিটা, থিটার মান কত 53.12, থিটা হচ্ছে এটা 53.12 আর ফাই হচ্ছে এটা। এবার সাইন
53.12 এটা করলে হয় ক্যালকুলেটরে এটা করলে পাওয়া যাবে 0.8। আর sin 36.88 করলে পাওয়া যাবে 0.6। আর নিচে হবে 2m1, এই m1 কেটে যাবে। এটা করলে আমরা কত পাচ্ছি দেখো, এটা করলে আমরা পাচ্ছি g ইন্টু 0.2/2। এই দশমিক তুলে দিলে নিচে একটা 10, এই 2 কেটে যাবে, তাহলে আমরা কি পেলাম g/10। আমরা পাচ্ছি কত g/10। আমাদের উত্তরে কি এটা মিলছে না, উত্তরে আছে g/5। হ্যাঁ, উত্তরে আছে g/5, আমরা পেলাম কত g/10। তো এ নম্বরটা মিলছে না। এবার আমরা করব বি নম্বরটা টেস্ট। বি নম্বরে কী বলা হয়েছে যে m2:m1 2:1 ধরে ত্বরণ g/3 বের হতে হবে। তাহলে এটা আমরা করি m2, এবার কালো কলম দিয়ে করছি অপশান টেস্ট 2। এখানে আমরা কি করব, এটাতে আমরা করব হচ্ছে m2:m1 কে করব 2:1, বা আমরা লিখতে পারি যে m2/m1 = 2/1, বা m2 =2m1। এটার অর্থ হচ্ছে m2 = 2m1। তো এই পার্টটা এটা আমরা মুছে দিলাম। অ্যাঙ্গেলগুলো কি ছিল, অ্যাঙ্গেলগুলো থিটা = 36.12, ফাই = আচ্ছা থিটা = 53.12, আর এটা 36.88। আচ্ছা, তাহলে 2 নম্বরটা এখানে আমরা ত্বরণ বের করব। ত্বরণের রাশিমালা হচ্ছে এটাই, যেখানে আমরা বসাবো কি m2 এর জায়গায় 2m1 বসাবো। m2 এর জায়গায়, আচ্ছা ত্বরণের রাশিমালাটা একবার লিখেই নিলাম আমি। আছে কি m2 g sin থিটা মাইনাস m1 g sin ফাই বাই m1 প্লাস m2। আমরা কি বসাবো, এটা m2 এর জায়গায় 2m1, তাই তো। তাহলে এখানে হচ্ছে 2m1 g sin থিটা মাইনাস m1 g sin ফাই m1 প্লাস 2m1। নিচেরটা আরেকটু ক্লিয়ার করে দিই। এরপরে এখান থেকে m1g কমন নিব, m1g কমন নিলাম। এখানে থাকছে 2 sin এই 53.12, এটার মান আমরা কত পেলাম 0.8। আর এখানে m1g কমন চলে গেছে, sin ফাই 36 0.6। আর এখানে হয়ে যাবে তাহলে 3m1, এই m1 কেটে গেল। এবারে g এটা গুণ করলে 1.6/3, g এটা গুণ বিয়োগ করলে 1, নিচে 3, তাহলে এটা হলো g/3। এটা অপশান বি। তাহলে অপশান বি এর সঙ্গে আমাদের উত্তর ম্যাচ করছে। 40 নম্বরের হবে তাহলে অপশান বি। ওকে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 41। ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর রাখা m ভরের একটি নততলে F বল প্রয়োগ করা হলে m ভরের ব্লকটি নততল থেকে গড়িয়ে পড়বে না। 4টা অপশান আছে, কোনটা সঠিক হবে। এটাও আমাদের অলিক বলের অঙ্ক, তাই না। একটা নততলের উপর একটা বস্তু রাখা আছে, তো এটা হচ্ছে আমাদের নততল, এর উপরে m ভরের একটা বস্তুর ভর
এম, এইখানে এফ বল প্রয়োগ করা হয়েছে, এটার ভর ক্যাপিটাল এম, এটার নতিকোণ থিটা, ক্যাপিটাল এম। তাহলে বলা হয়েছে যে এটা গড়িয়ে পড়ছে না। ঘর্ষণহীন ছিল, হ্যাঁ ঘর্ষণহীন, এই তলটা ঘর্ষণহীন, স্বাভাবিকভাবেই এই এম বোর্ডের বস্তুটি কি নিচে পড়ে যাবে। তো এখানে বল প্রয়োগ করে এই সংস্থাতে ত্বরণ সৃষ্টি করতে হবে। এই ত্বরণের জন্য এই এম বোর্ডের বস্তুর উপর কাজ করবে পিছনের দিকে অলিক বল। এই অলিক বল এর জন্য বস্তুটি নিচের দিকে পড়ে যাবে না। তাহলে এই বলের মান কত আমাদের বের করতে হবে। এই অবস্থাতে তাহলে আমরা এটা একবার লিখে নিই যে সংস্থার উপর এফ বল প্রয়োগ করলে যদি এ ত্বরণ সৃষ্টি করা হয় তাহলে বস্তুটি পড়ে যাবে না। এফ বল প্রয়োগ করে এ ত্বরণ সৃষ্টি করা হয় তাহলে বস্তুটি পড়ে যাবে না। তাহলে অতএব এ ত্বরণের মান, এ সমান কি হবে, প্রযুক্ত বল এফ বাই সংস্থার মোট ভর, এটা হলো ত্বরণ, বস্তুটি পড়ে যাবে না ত্বরণ। তাহলে যেহেতু এটা হলো ত্বরণের মান, যেহেতু বস্তুর উপর পিছনের দিকে অলিক বল এফ ইজিক্যাল টু এম এ কাজ করে। এরপরে আমরা এর ফ্রি বডি ডায়াগ্রামগুলো করে নিই। বস্তুর ভর কি এমজি, তাহলে ওজন কাজ করবে পৃথিবীর কেন্দ্রের দিকে, এটা হয়ে গেল ওজন এম জি। এটা যদি থিটা হয় তাহলে ওজনের একটা উপাংশ হবে এই বরাবর, এটা হবে থিটা, এটা হবে এম জি। কালো কলম দিয়ে করি, এই এমটাকে আমি এইখানে লিখে দিলাম, এটা হলো, আচ্ছা এইখানেও না, এই এমটাকে এইখানে লিখে দিলাম, হ্যাঁ এটা হবে এম জি কস থিটা, আর একটা উপাংশ এই দিক বরাবর, এটা হচ্ছে এম জি সাইন থিটা। অলিক বল কাজ করবে বস্তুর উপর এই অভিমুখে, তাই না, এটা হচ্ছে অলিক বল এম এ। এবার এই অলিক বল এরও দুটো উপাংশ থাকবে এই দিক বরাবর, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, তাই না। তাহলে এম এর এদিকে উপাংশ কি থাকবে, এম এ কস থিটা, আর এম এর এই দিক বরাবর উপাংশ কি থাকবে, এই দিক বরাবর আরেকটা উপাংশ থাকবে, এই দিক বরাবর আরেকটা উপাংশ থাকবে, এইখানে থাকবে তাহলে আমাদের এম এ সাইন থিটা, এম এ সাইন থিটা, ঠিক আছে। আর এই দিকে কাজ করবে আমাদের নর্মাল ফোর্স, তাহলে নর্মাল ফোর্সের সঙ্গে এম এ সাইন থিটা এম জি কস থিটা প্রশমিত হয়ে যাবে, বস্তুটা নিচের দিকে গড়িয়ে চলে যাবে, কারণ এম জি সাইন থিটা উপাংশটা নিচের দিকে কাজ করছে, আর এম এর একটা উপাংশ এম এ কস থিটা কোন দিকে কাজ করছে, উপরের দিকে, তাই সেটা বস্তুকে নিচের দিকে গড়িয়ে যেতে দিবে না, ফলে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে, এই অবস্থায় স্থির থাকবে। তাহলে এই স্থির অবস্থায় এম জি সাইন থিটা এবং এম এ কস থিটা হবে সমান, তাই বস্তুটা এই নততলের উপর স্থির থাকতে পারবে। তাহলে আমরা লিখতে পারি সাম্য অবস্থায়
সাম্যাবস্থায় আমরা কি লিখব, যে এম এ কস থিটা ইজিক্যাল টু এম জি সাইন থিটা। এম এ কেটে যাবে, এ ইজিক্যাল টু জি সাইন থিটা বাই কস থিটা সমান সমান জি টেন থিটা। তাহলে ত্বরণের মান আমরা পেয়ে গেলাম জি টেন থিটা। আমাদের বের করতে হবে এই এফ বলের মান কত। 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই, জি এর মান এখানে বসাই দেব, এ এর মান এখানে বসাই দেব, জি টেন থিটা ইজিক্যাল টু এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। অতএব এফ ইজিক্যাল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি টেন থিটা। তো প্রযুক্ত বলের মান আমরা বের করে নিতে পারলাম। ক্যাপিটাল এম স্মল এম জি টেন থিটা, এফ ইজিক্যাল টু ক্যাপিটাল এম স্মল এম জি টেন থিটা, এটা হবে অপশান সি। ক্যাপিটাল এম স্মল এম জি টেন থিটা অপশান সি। ঠিক আছে, এরপর আমরা করব কোশ্চেন নম্বর 42। M1 ও M2 ভর দুটি একটি ভারহীন স্প্রিংয়ের সাহায্যে যুক্ত আছে। M2 ভরের উপর এফ বল প্রয়োগ করা হলো। যদি কোনো মুহূর্তে M2 ভরের ত্বরণ এ হয়, সেই মুহূর্তে M1 ভরের ত্বরণ কত হবে। হ্যাঁ, দুটি বস্তু স্প্রিংয়ের সাহায্যে যুক্ত, একটি ভারহীন স্প্রিংয়ের সাহায্যে যুক্ত। এটা একটা ঘর্ষণহীন তল, এইখানে একটা বস্তু আর এইখানে একটা বস্তু, এর উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে। এটা হচ্ছে স্প্রিং। এটা M1, এটা M2। যেহেতু বস্তু দুটি স্প্রিং দিয়ে যুক্ত, তাই এদের ত্বরণ আলাদা আলাদা। দেওয়া আছে M2 বস্তুর ত্বরণ কত, এ। M1 বস্তুর ত্বরণ আমাদের বের করতে হবে, M1 বস্তুর ত্বরণ আমাদের বের করতে হবে, তাই তো। এখন এই স্প্রিং সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা এই স্প্রিংকে আর স্প্রিং ভাববো না, এটাকে একটা স্ট্রিংয়ে পরিণত করব। এটা ছিল একটা বস্তু M1, এটাকে একটা স্ট্রিং করে দিলাম। এটা হলো M2, এইখানে এফ বল প্রয়োগ করা হয়েছে, তাই তো। এটা হয়ে গেল একটা স্ট্রিং। তাহলে এইখানে টার্ন বল এদিকে, এখানে টার্ন বল এদিকে, এর ত্বরণ এ, এর ত্বরণ ধরে নিলাম আমরা এ ড্যাশ। এরপরে আমরা তলটা ঘর্ষণহীন, এরপরে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম গুলোর সাহায্যে ত্বরণ বের করার চেষ্টা করি। তাহলে M2 বস্তুর জন্য কি হচ্ছে, M2 বস্তুর জন্য এফ মাইনাস টি ইজিক্যাল টু M2A। এটা হলো এই বস্তুর জন্য, এটাকে নাম দিলাম আমি 1 নম্বর। এবং M1 বস্তুর জন্য কি হবে, M1 বস্তুর জন্য টি মাইনাস টি। আচ্ছা, M1 বস্তুর জন্য তো এদিকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে এটা টি ইজিক্যাল টু টার্ন বলটা এই বস্তুটাকে সামনের দিকে গতিশীল করছে, M1A ড্যাশ। এটা হচ্ছে M1A ড্যাশ, এটাকে নাম দিলাম 2 নম্বর। এই টি ড্যাশের মান 1 নম্বরে বসিয়ে দিব, তাহলে আমরা এ ড্যাশের মান বের করতে পারবো। 1 নং থেকে পাই এফ মাইনাস টি ড্যাশের মান কত, M1A ইজিক্যাল টু M2A। আমরা বের করব এটার মান,
তাহলে এটাকে এদিকে নিয়ে গেলাম, m2a ড্যাশ এটাকে এদিকে নিয়ে আসতে হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে a ড্যাশ সমান সমান আমরা পাচ্ছি f মাইনাস m2a বাই m1, এটা হ্যাঁ, a ড্যাশ সমান সমান f মাইনাস m2a বাই m1, এটা কোন অপশানে আছে? 42, f মাইনাস m2a বাই m1, এটা হলো অপশান এ, 42 নম্বর অপশান এ। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 43। একটি দড়ি 480 নিউটন ভার সহ্য করতে পারে। একজন ব্যক্তির ওজন 60 কেজি। সর্বনিম্ন কত ত্বরণে ব্যক্তিটি দড়ি বেয়ে নামতে পারে যাতে দড়িটি ছিঁড়ে না যায়? কোশ্চেন নম্বর 43। তো এখানে কি আছে? আমাদের একটা দড়ি যেটা কত ভার সহ্য করতে পারে? 480 নিউটন। ব্যক্তি এখানে আছে কত ওজন? এর 60 কেজি। তাহলে এর ওজন কাজ করবে নিচের দিকে কত? ভর 60 কেজি, 60 ইন্টু 10 সমান সমান 600 নিউটন। তাহলে দেখো বর্তমানে ব্যক্তির যে টান বল, ব্যক্তির যে ওজন 600 নিউটন, দড়ির টান 480 নিউটন, দড়ির টান 480 নিউটন ম্যাক্সিমাম। আর ব্যক্তির ওজন কত? ব্যক্তির ওজন কত? 600 নিউটন। স্বাভাবিকভাবেই দড়িটি ছিঁড়ে যাবে। এবার বলা হয়েছে যে সর্বনিম্ন কত ত্বরণে ব্যক্তিটি নামলে তার দড়িটি ছিঁড়ে যাবে না। এবার আমরা জানি এখানে আমাদের লিফটের কনসেপ্ট ব্যবহার করতে হবে। আমরা জানি যদি কোনো বস্তু ত্বরণ সহ নিচে নামে তবে ত্বরণ সহ নিচে নামে তবে কি হবে? তবে তার আপাত ওজন হ্রাস পাবে। আপাত ওজন হ্রাস পাবে। এখানে আমাদের অতিরিক্ত ওজন কত? ব্যক্তির অতিরিক্ত ওজন হচ্ছে 600 মাইনাস 480 ইজিক্যাল টু 120 নিউটন। এই নিউটন ওজন যদি আমরা ত্বরণের সাহায্যে কমাতে পারি তাহলে দড়িটি ছিঁড়ে যাবে না। তো আমাদের এটা হচ্ছে বল 120 ইজিক্যাল টু ma। এখানে যত বৃদ্ধি পাবে আমাদের ওজন তত হ্রাস পাবে। তাই F ইজিক্যাল টু ma, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। m কত? 60, আমাদের বের করতে হবে। a ইজিক্যাল টু 120 বাই 60 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হবে কোন অপশান? অপশান এ, 43 নম্বরের অপশান এ। ঠিক আছে, কারণ ব্যক্তিটি যতই ত্বরণ সহ নিচের দিকে নামবে তার আপাত ওজন তত হ্রাস পাবে। আমাদের একদম মিনিমাম কত ত্বরণে নামলে দড়িটি ছিঁড়ে যাবে না সেটা বের করতে বলছে। যখন ব্যক্তি অবাধে নিচে নামে অর্থাৎ জি ত্বরণে নিচে নামে তার ওজন তো শূন্য হয়ে যায়, কিন্তু আমাদের এখানে বের করতে হতো সর্বনিম্ন যে ত্বরণে ব্যক্তিটি নিচের দিকে নামলে দড়িটি ছিঁড়ে যাবে না। ছিঁড়ে যাওয়ার জন্য যে অতিরিক্ত ওজন বল এখানে কাজ করছে 120 নিউটন। এতটা ওজন আমরা কমাতে পারলেই দড়িটি ছিঁড়ে যাবে না। তাই 120 ইজিক্যাল টু ma, কারণ ত্বরণের নিচে নামলেই বস্তুটার ব্যক্তির ওজন কমে, ওজন বল কমে যায়। তাহলে এই ত্বরণের মান আমরা বের করে নিলাম এইভাবে। তাহলে 43 নম্বর হয়ে গেল।
এরপরে আমরা করব 44 নম্বর। এক ব্যক্তির ওজন 60 কেজি, একটি দড়ি 780 নিউটন ভার সহ্য করতে পারে। ওই ব্যক্তি ওই দড়ি বেয়ে সর্বাধিক কত ত্বরণে উঠতে পারে? একই অঙ্ক। এইবার 44 নম্বরে বলা হয়েছে ব্যক্তিটা কি করবে, ব্যক্তিটা, আচ্ছা এগুলো আমাদের লাগবে না, আর দড়ি বেয়ে উপরে উঠবে। এইখানে টোটাল দেওয়া আছে কত, দড়ি সহ্য করতে পারে 720 নিউটন, আর ব্যক্তির যে ওজন এটাও 60 কেজি। তাহলে এখানে 60 ইন্টু 10, 60 ইন্টু 10 সমান সমান 600 নিউটন বল কাজ করবে নিচের দিকে। এবার সর্বাধিক কত ত্বরণে উঠতে পারবে? তাহলে দড়ির টান এখানে কত হচ্ছে, 720 নিউটন, ব্যক্তির ওজন 600 নিউটন। ব্যক্তি যখন দড়ি বেয়ে উপরে উঠবে সে নিজেকে ভারী মনে করবে। ব্যক্তি যখন দড়ি বেয়ে ত্বরণ সহ উপরে উঠবে সে নিজেকে, এখানে লিফটের কনসেপ্টের মতো, সে নিজেকে ভারী মনে করবে, তার ওজন বেড়ে যাবে। সেই ক্ষেত্রে ত্বরণ 1 মিটার বাড়ছে, 2 মিটার বাড়ছে, ম্যাক্সিমাম কত পর্যন্ত তার এই ভারী হওয়াটা চলবে, 720 নিউটন পর্যন্ত। এর চেয়ে বেশি সে নিজেকে ভারী মনে করলেই দড়িটা ছিঁড়ে যাবে। তো আমাদের এখানে এই ত্বরণ, ওই যে ত্বরণে উঠলে দড়িটা ছিঁড়ে যাবে তার আগে পর্যন্ত ত্বরণটা মান বের করতে হবে। তাহলে আমাদের ম্যাক্সিমাম টান কত, 720, বর্তমান টান কত, 600। এটা হচ্ছে বল, আর এম এ, এটা তাহলে আমরা বের করে নেব, এটা বিয়োগ করলে 120, এমটা ছিল 60 সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি ব্যক্তি কত ত্বরণে উপরে ওঠে, ব্যক্তি যদি, এটা হচ্ছে আমাদের 44, এটা 44, যদি ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে ওঠে তাহলে দড়িটি ছিঁড়ে যাবে না। ম্যাক্সিমাম এতটা পর্যন্ত উঠতে পারে, এর থেকে কমে উঠতে হবে। 44-এর তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান এ। ওকে, 44-এর হয়ে গেল অপশান এ। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 45। এম ভরের একটি দড়ির এক প্রান্তে এফ বল প্রয়োগ করে অপর প্রান্তে, এম ভরের একটি দড়ির এক প্রান্তে এফ বল প্রয়োগ করে অপর প্রান্তে যুক্ত এম ভরের ব্লককে একটি অনুভূমিক তলের উপর দিয়ে টেনে সরানো হচ্ছে। দড়ির দ্বারা ব্লকের উপর প্রযুক্ত বল কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 45। আর এটা হলো আমাদের এম ভরের দড়ি। এই দড়ির এক প্রান্তে এফ বল প্রয়োগ করা হয়েছে, এইখানে এফ বল প্রয়োগ করে বস্তুটিকে সরানো হবে। তাহলে দেখো এখানে দড়িটা কিন্তু ভারহীন না, দড়িটার ভার আছে। তাহলে আমরা লিখতে পারি, যদি এম ভরের দড়ির উপর এফ বল প্রয়োগ করা হয় তবে সংস্থার আগে আমরা ত্বরণ বের করব। সংস্থার ত্বরণ এ সমান সমান কী হবে, প্রযুক্ত বল এফ টোটাল ভর ক্যাপিটাল এম প্লাস স্মল এম, দড়ির ভরটাও এখানে আমাদের গণনা করতে হবে। এটা হয়ে গেল সংস্থার ত্বরণ। যদি দড়ির উপর এফ বল প্রয়োগ করা হয় তাহলে এম ভরের বস্তুটা যদি সামনের দিকে এ ত্বরণে গতিশীল হয়, দড়িটাও সামনের দিকে এ ত্বরণে গতিশীল, তাহলে সংস্থার ত্বরণ হয়ে যাবে এ ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এরপরে আমাদের এইখানে যে বল কাজ করছে সেটা বের করতে হবে। এখন আমরা লিখতে পারি, যদি সংস্থার ত্বরণ এ হয় তবে এম ভরের বস্তুর ত্বরণও এ, তাই না?
তো এই জায়গাটায় যদি আমরা কল্পনা করি তাহলে কি হচ্ছে, এইখানে দড়ির দ্বারা একটা টান প্রযুক্ত হচ্ছে, ফলে বস্তুটা এ ত্বরণের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আমরা লিখতে পারি যে দড়ি দ্বারা বস্তুর উপর প্রযুক্ত টানটি ধরে নিলাম সেটা হচ্ছে কি এম এ, তাই না? এবার এ এর মান আমাদের জানা আছে, এ এর মান কত, এম এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা হয়ে গেল আমাদের টার্ন বলের মান। 45 নম্বর তাহলে হয়ে গেল এম এফ বা এফ এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ক্যাপিটাল এম প্লাস স্মল এম, উপরে ক্যাপিটাল এম, হ্যাঁ এটা হবে অপশান ডি। তাহলে 45 নম্বরের অপশান ডি, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমি চেষ্টা করছি এর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।